যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বদ্বীপ পুরোটাই হলো আমাদের। ইউনুস জামানায় তখন লাগাতার ভারত বিরোধিতা, উস্কানি, প্ররোচনা, শিলিগুড়ি করিডর কেড়ে নেওয়ার হুমকি। বাংলায় একটা প্রবাদ আছে, জানেন তো? 10 দিন চোরে, 1 দিন গৃহস্থে। 8ই মে 2025 যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে তিস্তা প্রহার মহড়ায় অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনী। তিস্তা ফায়ারিং রেঞ্জ ফিল্ডে 3 দিন ধরে চলে সেই মহড়া। ভারতীয় সেনাবাহিনীর এরকম মহড়া তো আকছার হয়ে থাকে। এখন প্রশ্ন, আলাদা করে এর গুরুত্ব কোথায়? যেদিন তিস্তা প্রহার শুরু হয়েছিল ভারতে, বুক কেঁপে উঠেছিল বাংলাদেশের। ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে খুব কাছেই তিস্তা প্রহার চালায় ভারতীয় সেনা। প্রয়োজনে ভারত কি করতে পারে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপদ, মুখে টু শব্দটি না করে বার্তা দিয়েছিল ভারতের সেনাবাহিনী। কিন্তু কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। বাংলাদেশের জামাত নেতা শফিকুর রহমান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, সার্জিস আলমরা অনেকটা সেই রকমই। তাদের অবস্থা অনেকটা সেই কুকুরের লেজের মতোই, কখনোই সোজা হয় না। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। কি বলছেন ইউনুস? ওই যে বললেন ওইটুকু পথ খোলা রাখার কথা, মানে চিকেন স্নেকের কথা বলছেন তিনি। পথ খোলা রাখার কথা বলতে বলতে মাঝপথের ট্র্যাকটা একটু চেঞ্জ করলেন। ইউনুসের হয়তো মনে পড়ে গিয়েছিল তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না, তাই নিজের কথাটা একটু ভাঙলেন। বলতে শুরু করলেন, ওই পথটুকু যদি একটু বড় আকারে পেয়ে যেতাম। ঠিক এটাই চান ইউনুসরা, ভারতের শিলিগুড়ি করিডরকে দখল করে উত্তর পূর্ব রাজ্যগুলিকে ভারত থেকে আলাদা করে দিতে। নেপাল তো একটা বাহানা মাত্র। শিলিগুড়ি করিডোরের দিকে বাংলাদেশের নজর কিন্তু এই প্রথম নয়। বারবার ইউনুসরা তাতানোর চেষ্টা করেছে ভারতকে, এখনো করে চলেছেন। ইউনুস দেশ ছেড়েছেন, রেখে গেছেন তার শাগরেদদের। শুনুন তাহলে। পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বদ্বীপ পুরোটাই হলো আমাদের। বাংলাদেশ নানাভাবে ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা করছে। এর পরিণতি কি হতে পারে একবারও কি ভেবে দেখেছেন সার্জিসরা? শিলিগুড়ি করিডোর ভারতের অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, আর সেখানেই বারবার খোঁচা দেওয়া হচ্ছে, যাকে বলে খুঁচিয়ে ঘা করা। ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায়। ভারত বাংলাদেশের প্রতি সহনশীল, সহিষ্ণু, আর এই সহিষ্ণুতাকেই লাগাতার ভাঙার চেষ্টা চলছে। পাকিস্তান যেমন কাশ্মীরের খোয়াব দেখে, বাংলাদেশ আপাতত শিলিগুড়ি করিডরে খোয়াব দেখছে। তাদের দিবাস্বপ্ন ভাঙাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। যখন ইউনুস বাংলাদেশ শাসনের মধ্য গগনে, তখন তিস্তা ফায়ারিং রেঞ্জ ফিল্ডে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে তিস্তা প্রহর মহড়ায় অংশগ্রহণ করে ভারতীয় সেনা। ঠাড়ে ঠাড়ে বাংলাদেশকে বুঝিয়ে দেয়, পেছনে লাগতে আসলেই কিন্তু বিপদ।
তিস্তা প্রহার মহড়ায় নদীমাতৃক ভূখণ্ডে সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা ও বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সমন্বয় বিষয়টি তুলে ধরা হয়। এই সামরিক মহড়ায় ভারতের পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, আর্মড কোর, মেকানাইজড ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্সেস, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগন্যালসের মতো প্রধান যুদ্ধ ও সহায়তা প্রদানকারী শাখাগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই সামরিক মহড়ার অন্যতম লক্ষ্য ছিল ভারতের সেনাবাহিনীতে সদ্য অন্তর্ভুক্ত অত্যাধুনিক প্রজন্মের অস্ত্র ব্যবস্থা, সামরিক প্ল্যাটফর্ম এবং যুদ্ধক্ষেত্রের উন্নত প্রযুক্তির মোতায়েন ও কার্যকারিতা যাচাই করা। ভারত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতি সহিষ্ণুতা দেখাচ্ছে ঠিকই, কিন্তু এই সহিষ্ণুতা কতদিন? ধৈর্যের বাঁধ ভাঙলে বানভাসী হতে হবে বাংলাদেশকেই। এখন বাংলাদেশ যদি মুখের কথা কাজে লাগাতে চায়, সেভেন সিস্টার্স দখল করতে চায়, ভারত কি বাংলাদেশকে ছেড়ে দেবে? কখনোই নয়। ওরা যদি শিলিগুড়ি করিডোরের কথা বলতে পারে, ভারত অনায়াসে বলতে পারে রংপুরের কথা। ম্যাপ দেখলেই গোটা ছবিটা পরিষ্কার হয়ে যায়। ভারতের শিলিগুড়ি করিডোর ও মেঘালয় রাজ্যের ঠিক মাঝখানে রয়েছে বাংলাদেশের রংপুর। চিকেন স্নেক শুনতে শুনতে ভারত যদি বাংলাদেশের রংপুরটাই অন্তর্ভুক্ত করে নেয়, ভাবুন তো, মাত্র 22 কিলোমিটারের মুরগির গলা কতটা বড় হয়ে যাবে। এক ঢিলে মরবে দুই পাখি। তখন আর নেপাল থেকে বাংলাদেশের একটু দূরের তথ্য কাজে লাগবে না। বিপদ আজ করেই ইউনূস ও জামাতপন্থী নেতারা আগেভাগে ভারতের রংপুর দখলের আশঙ্কার কথা বলছেন। তারা জানেন ভারতকে খেপালে তাদের পক্ষে সামাল দেওয়া অসম্ভব, আর তাই বুঝি বারবার চীন পাকিস্তানের নাম করে নিজেদের পাল্লা ভারী রাখতে চাইছেন। আরেকটা বিষয়, রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে সোজা নাগাল্যান্ড থেকে দিল্লি যাওয়ার রেলপথ অনায়াসে তৈরি হয়ে যেতে পারে। বাংলাদেশ যদি বারবার চিকেন স্নেকের কথা বলতে পারে, ভারত বলতে পারে রংপুর চট্টগ্রামের কথা। বাংলাদেশের দক্ষিণে মিজোরামের গা ঘেঁষে রয়েছে চট্টগ্রাম। মিজোরামের গা ঘেঁষে থাকা চট্টগ্রাম ভারত নিতে পারলে ভারতের সমুদ্রপথটা হয়ে যাবে দীর্ঘ। বাংলাদেশ যদি প্ল্যান এ তৈরি করতে পারে, ভারতে প্ল্যান বি তৈরি করতে কতক্ষণ? উত্তর পূর্ব রাজ্যের পণ্য পাঠাতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে হয় ভারতকে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারত উত্তর পূর্বের রাজ্যগুলিতে অর্থাৎ সেভেন সিস্টার্সে পণ্য সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছিল। জুলাই আন্দোলনের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ভারত বিকল্প হিসেবে মায়ানমারের সিত্তে বন্দরের কথা ভাবছে। কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় এই গভীর সমুদ্র বন্দরটি তৈরি করছে ভারত। চট্টগ্রাম যদি ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায়, অনায়াসে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভারত কখনোই চায় না চট্টগ্রাম নিতে, কখনোই চায় না রংপুর নিতে, কিন্তু ভারতের ওপর আঘাত আসলে ছেড়ে কথা বলবে না ভারত। সোশ্যাল মিডিয়ায় আকছার ভারতের ম্যাপ বিকৃত করে দেখানো হচ্ছে। অজিব ইসলাম নামে এক ব্যক্তি বাংলাদেশের একটি ম্যাপ পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে বাংলাদেশ। দেখুন সেই ম্যাপ। একই ব্যক্তি বাংলাদেশের আরও একটি ম্যাপ পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে দখল করেছে বাংলাদেশ। তাহলে বলুন, ভারতের এখন কি করা উচিত? জবাব দেওয়া উচিত বাংলাদেশকে, নাকি চুপচাপ বাংলাদেশের উস্কানি তাতানি হজম করে যাওয়া উচিত? ঢিল মারলে পাটকেল তো খেতেই হবে। ভারতের এক টুকরো পাটকেলের আঘাত সহ্য করার মতো ক্ষমতা রয়েছে তো বাংলাদেশের? এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।